2024 সালের গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের আইকনিক পুরুষ, একদম আইকন মডেল পুরুষ হচ্ছে আবু সাঈদ। সে আবু সাঈদ ইমানদার ছিল। এই আবু সাঈদের ফেসবুক ওয়ালে আমাদের লেখা সে শেয়ার করত, এবং বৈশাখের বিরুদ্ধে আমারটা লেখা ছিল, সেটা আবু সাঈদের পেজে গেলে এখনো দেখবেন সে সম্ভবত গত বছর বা এর আগের বছরের এই বৈশাখী যে সমস্ত ভণ্ডামি, যেই বৈশাখী যে বাইর করা হয়, কি বলা হয় সেটাকে, মঙ্গল শোভাযাত্রা, জাহেলিয়াত মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে আমার একটা লেখা, সে আবু সাঈদ আমার জিন্দেগিতে কোনো সময় তার সাথে আমার দেখাও হয় নাই, কিন্তু তারা আমাদের ফলোয়ার ছিল, আমাদের অনুসরণ করেছে। বামপন্থীরা চেয়েছিল আবু সাঈদের নামে মূর্তি বানাবে। যদি এই ঘটনা আরো 40 বছর আগে হতো, 50 বছর ঠিকই আবু সাঈদের নামে মূর্তি হয়ে যেত। এই রাজু ভাস্কর্য ঢাকাতে জায়গায় জায়গায় মূর্তি তৈরি হয়েছে, তখন আমরা সচেতন ছিলাম না। এখন এদেশের জনগণ সতর্ক, শুরু থেকে সাবধান হয়েছে যে আবু সাঈদের নামে কোনো মূর্তি হতে পারবে না, হয় নাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বাংলাদেশে একটা জাগরণ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা ঝিমিয়ে পড়বেন না। দেখুন, গাড়ির ড্রাইভার যখন রাত্রেবেলায় গাড়ি ড্রাইভ করে, সে চেষ্টা করে পান খাওয়ার মধ্য দিয়ে সুইংগাম খেয়ে পাশে সিটে যে বসে আছে তার সাথে গল্প গুজব করে যেন সে ঘুম থেকে বাঁচতে চায়। সে তৈরি নিয়েছে যে সে গাড়ি চালাবে এবং রাত্রে যেন তার মধ্যে ঘুমানি না আসে। কিন্তু দেখা গেল হঠাৎ করে একটু ঝিমানি চলে আসছে, হঠাৎ 30 সেকেন্ডের ঝিমানি, 30 সেকেন্ডের ঝিমানি, 5-10 সেকেন্ডের ঝিমানি এই গাড়িকে ট্রাকের তলে চাপা দিয়ে মারতে পারে। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশ সচেতন। এই সচেতন বাংলাদেশে আবু সাঈদের মূর্তি তৈরি হতে পারে নাই। এই সচেতন বাংলাদেশে শাহবাগিজম আর দাঁড়াতে পারেনি। এই সচেতন বাংলাদেশে ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে আর কটূক্তি করতে পারেনি। এই সচেতন বাংলাদেশে যেমন তেমন করে শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা আর প্রণয়ন করা সম্ভব হচ্ছে না। এই সচেতন বাংলাদেশে আমাদেরকে পাহারাদারি বজায় রাখতে হবে। আপনি এখন ড্রাইভিং সিটে আছেন, আপনি সতর্ক আছেন, কিন্তু হঠাৎ যদি আপনি একটু ঝিমিয়ে পড়েন, ওই সময় দেখবেন কোনো জায়গায় মূর্তি দাঁড়িয়ে গেছে, কোনো জায়গায় একটু ঝিমিয়ে গেছেন, একটু অলসতা আসছে, আপনি দেখবেন সিলেবাস পরিবর্তন হয়ে নাস্তিকবাদ চলে আসছে। আপনি একটু ঝিমিয়ে গেছেন, হঠাৎ দেখবেন সমকামিতার কোন একটা এই আইন পাশ হয়ে গেছে। আমি এখানে আসার আগে যখন আমাকে একটা মাদ্রাসায় উঠলাম, হযরত বাইতুন নূর, সে মাদ্রাসায় আমি একটা স্ট্যাটাস লিখতেছিলাম ফেসবুকে। জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা বাংলাদেশে তাদের অফিস করতে চাচ্ছে, এবং এই অফিসটা করার লক্ষ্য হচ্ছে আগামী দিনে বাংলাদেশে আমেরিকা, ইংল্যান্ড এবং জাতিসংঘ মিলে তারা বাংলাদেশে তারা কিছু কাজ করবে। ট্রান্সজেন্ডার মতবাদকে তারা বাস্তবায়ন করবে, সমকামিতাকে তারা স্বাভাবিক করবে, এলজিবিটিকে তারা স্বীকৃতি দিবে, কাদিয়ানীদের বিরুদ্ধে তারা পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করবে, এবং আরো খ্রিস্টান মিশনারিগুলোকে তারা প্রশ্রয় দিবে। সুতরাং সেই সময় আলেমদের পক্ষ থেকে প্রতিক্রিয়া হবে সমকামিতার বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, এবং তাদের অন্যান্য যে এজেন্ডাগুলো আছে সেসবের বিরুদ্ধে প্রতিক্রিয়া হবে। তখন আপনাকে বলবে এরা প্রতিবাদ করে, অমুক জায়গায় আক্রমণ করে, তারা মানবাধিকার লঙ্ঘন করছে। তারা এটা আগাম তারা চাচ্ছে বাংলাদেশে অফিসটা করার জন্য, যেন এটার মাধ্যমে আগামী দিনে তারা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করবে, এই স্বপ্নের পিছনে যারা বাধা দিবে তাদেরকে যেন তারা মানবাধিকার লঙ্ঘনকারী বলে তাদেরকে বিচার করতে পারে। এগুলো নতুন চক্রান্ত। আর ভারত চেয়েছিল আরেকটা সরাসরি ডাইরেক্ট যুদ্ধ, শাহবাগিজম প্রতিষ্ঠা করা, ইসলামী দল নিষিদ্ধ করা, যুদ্ধ অপরাধ বিচারের নামে এদেশের ইসলামী নেতৃত্বকে হত্যা করা,
তাদের এজেন্ডা ছিল একরকম, পৌত্তলিকতা প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা আমাদের সিলেবাসের মধ্যে, এবং সেটা তারা করেছে। মুজিববাদের মূর্তি তৈরি করা, মুজিববাদের শিরিক আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া, মুজিববাদের লালনবাদের শিরিক আমাদের মগজে মগজে ঢুকিয়ে দেওয়া, এটা ভারতের চক্রান্ত ছিল। ভারত 100% সফল হয়েছে এই চক্রান্তে, কথা ঠিক কিনা? আমাদের সিলেবাস এটা একটা হিন্দুস্তানি সিলেবাস, একটা পৌত্তলিক সিলেবাস, হিন্দুত্ববাদী সিলেবাস, বিগত আওয়ামী লীগ সরকার যেটা করেছে। আগামী দিনে যেটা হবে, এখন ভারত নাই, ভারতপন্থী বুদ্ধিজীবীরা নাই। শাহরিয়ার কবির ভারতপন্থী বুদ্ধিজীবী ছিল, জাফর ইকবাল ভারতপন্থী বুদ্ধিজীবী, মুনতাসির মামুন ভারতপন্থী বুদ্ধিজীবী। এখন কিন্তু নতুন নতুন বুদ্ধিজীবীর আগমন ঘটতেছে। আপনারা দেখতেছেন কোন কোন বুদ্ধিজীবী লালনবাদের কথা বলে, ঠিক কিনা, নদী ইসলামের কথা বলে, বিভিন্ন কথা বলছে। এবং বিশেষ করে একজন ব্যক্তির নাম বলতে হচ্ছে, উনি হলেন এই ডক্টর আলী রিয়াজ। আমেরিকাতে সেখানে তিনি শিক্ষকতা করেন। এই লোকের সাথে বাংলাদেশের আলো বাতাস মাটির কোনো সম্পর্ক নাই। আমেরিকাতে তিনি পড়াশোনা করেন এবং তার গবেষণার সাবজেক্ট হচ্ছে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিরোধী, উম্মাহ বিরোধী জোট, সামরিক জোট ন্যাটোকে তার বিভিন্ন আমেরিকান যে নেগেটিভ ওগুলোকে প্রতিষ্ঠিত করা ন্যাটোর এর মধ্যে। তো সে হলো একদম স্বঘোষিত একজন বিদেশি একজন মুখপাত্র, আর উনি এখন বাংলাদেশে আমাদের সংবিধান তিনি লিখে দিবেন। আমাদের সংবিধান আমরা মানি, এটা আমরা নতুন কোন ডক্টর কামাল চাই না। আমরা একসময় ডক্টর কামাল সাহেব তিনি সংবিধান রচনা করেছিলেন, একেবারে 71-72 সালের সংবিধান, মানে ভারতীয় সংবিধানের ফটোকপি। এখন ভারতীয় সংবিধান আর রচিত হবে না, কিন্তু আমেরিকান সংবিধানের ফটোকপি হবে। এই দেশ একবার চলে ভারতীয় প্রেসক্রিপশনে, আরেকবার চলে আমেরিকান প্রেসক্রিপশনে। আগামী দিনে বাংলাদেশ আমাকে আপনাকে সুদূর প্রসারী এক সংগ্রামে নামতে হবে, যেন কোরআনের প্রেসক্রিপশনকে আমরা বাস্তবায়ন করতে পারি। এটা স্পষ্ট। এগুলো আপনারা আমাদের লেখাগুলো পড়ার চেষ্টা করিয়েন। আমরা কি বলতে চাই লেখালেখি করি, কি বলতে চাই এগুলো বুঝার চেষ্টা করতে হবে। আমি এজন্য রাজনীতি হাঙ্গামা বাদ দিয়ে, শোডাউন হাঙ্গামা বাদ দিয়ে আমি বুঝার চেষ্টা করি দেশের গতি কোন দিকে যাচ্ছে। আগামীতে অনেকে স্বপ্ন দেখতেছেন, আমি স্পষ্টবাদী মানুষ, কে আমার পক্ষে থাকলো আর থাকলো না, মাহফিলে কেউ আমাকে আগামীতে দাওয়াত দিবে কি দিবে না সেটা আমি পরোয়া করি না। আমি আরো কিছু পাগলা আছে আমাদের মতো, মাহমুদুর রহমান সাহেব আছে, একেবারে গতকালকে প্রেস ক্লাবে বসে ডানে বিএনপি, বামে বিএনপি, ডানে জামাত, পিছনে জামাত, সবাই সামনে উনি সবাইকে বকা দেওয়া শুরু করলেন। সত্য কথা উচ্চারণ করেছেন যে তোমরা এত বড় বড় দল থাকতে কেন বাংলাদেশে বিপ্লবী সরকার গঠিত হলো না, কেন এখানে সেই আগের ফিসিবাদ রয়ে গেল, সমস্ত মামলা এখনো রয়ে গেছে, আমাদের একটা মামলা কিচ্ছু হয় না এখনো। হ্যাঁ, অনেক কথা এরকম। সাহস করতে হবে, নিজেদের ভুল হলে সেটা বুঝতে হবে। আগামী দিনে আমি ধরলাম বাংলাদেশে ইসলামপন্থীরা 100টা ইলেকশনে তারা নির্বাচিত হবে। কয়টা? এটা তো কল্পনা, এটা দিনের বেলার স্বপ্ন। রাতের স্বপ্ন তো বাস্তবায়ন হয়, দিনের স্বপ্ন হয় নাকি? এটাকে বলে দিবা স্বপ্ন। ধরেন আমরা 100টা সিট পাবো। আমি বাসখালী, আমার বহুজন উস্কানি মারতেছে, অনেক বড় জায়গা থেকে অনেক বড় বড় শিল্পপতি বলতেছে আপনাকে লাখ লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে, আপনাকে কোটি টাকা দেওয়া হবে, আপনি ইলেকশন আসেন। আপনি আমাকে বলতেছে, আমার আত্মীয় স্বজন বা দুঃসম্পর্কীয়দের মধ্য থেকে এরকম যে আপনি নামেন। হ্যাঁ, তো ভাই আমি যদি ইলেকশন করি, এমপি হলে তো আমার একটা বিশাল একটা ব্যাপার স্যাপার নাকি না? আমি হারুন সাহেবের নাম লেখা থাকবে, হারুন রেজার এমপি লেখা থাকবে। আর এমপি না হলো, আমি পরাজিত হলো, লক্ষ লক্ষ টাকা আমার পকেটে ঢুকে যাবে। কারণ একটা ইলেকশন করলে মানুষ টাকা দিবে আমাকে বিভিন্ন জায়গা থেকে, অর্ধেক খাবো, অর্ধেক মারবো, অর্ধেক খরচ করবো, এটা লাভ আছে এটাতে। আমি তারপরও ইসলাম পদ্ধতিকে আমি সন্দেহ করতে চাই না। ধরেন আমি ইখলাসের সাথে একেবারে আমার টাকাটুকু দরকার নেই, ব্যাপকভাবে মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলো আমাকে, এটা আপনি অন্যভাবে নেবেন না। আমি এটাও অনেকে করতেছেন, সেটাও দরকার হলে হতে পারে, কিন্তু আমি বলতেছি যে এটার চেয়ে আরো বড় কাজ আছে আমাদের। ধরেন আমি হয়ে গেলাম
এই 100টা সিট পাই গেলাম আমরা। আমাদের বড় বড় নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম দলে দলে, জামাত, শিবির, হেফাজত আর বিভিন্ন দলের একবার সংসদ ভবন ভরে গেল আমাদের। একবার 150 জন আমরা, অথবা 200 জন হয়ে গেলাম আমরা সরকার মনে করেন। হ্যাঁ, এই দেশের মানুষ আওয়ামী লীগ চায় না, বিএনপি চায় না, ইসলামকে চায়।